আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই হয়তো আমাদের থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন যে আমি আজকে কাকে নিয়ে কথা বলতে যাচ্ছি। আজকে আমি কথা বলতে যাচ্ছি খালেদ মাহমুদ সুজন যে ক্যাসিনোতে জুয়া খেলতে গিয়েছিল, ভাত খেতে গিয়েছিল, সেই ব্যাপারে আমি আপনাদের কিছু কথা বলতে চাই। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আমাদের সাথেই থাকবেন এবং আপনার যে মতামতটা রয়েছে খালেদ মাহমুদ সুজন ওরফে সুজন কাকুকে নিয়ে, সেই মতামতটা কমেন্ট সেকশনে জানাবেন। আচ্ছা, আমরা প্রথমে কয়েকদিন আগেই হয়তো দেখেছি যে খালেদ মাহমুদ সুজনকে ক্যাসিনোতে দেখা গিয়েছে। কোন সময়টা দেখা গেছে সেটা আমি আপনাদের বলি। বাংলাদেশ লাস্ট ওয়ার্ল্ড কাপে যেভাবে খেলেছে, শেষের দিকে এসে দুইটি খুবই বাজেভাবে ম্যাচ হেরেছে, যেটা অপ্রত্যাশিত ছিল। অপ্রত্যাশিত পারফরমেন্সের পরে তারা শ্রীলঙ্কা গিয়েছে এবং শ্রীলঙ্কা গিয়ে তারা দুটি অপ্রত্যাশিত পরাজয় বরণ করেছে। আপনারা যদি বাংলাদেশের পারফরমেন্সটি দেখেন, খুবই নাজুক অবস্থা ছিল। সেটা হতে পারে যে সুজন কাকু কোচ হিসাবে নতুন এসেছে, সে হয়তো বুঝে উঠতে পারেনি, কিন্তু আপনাদের জানাই যে সুজন এর আগেও একবার কোচ ছিল, ঠিক একই অবস্থা ছিল বাংলাদেশের কোচিং স্টাফের। আচ্ছা, তারপরে সুজন যখন এখন কোচ হয়েছে, কোচ হওয়ার পরে পরপর দুটি ম্যাচ হারার পরে একটি ছন্নছাড়া অবস্থায় হয় দল, যেটা শ্রীলঙ্কার মতো এরকম একটি অগোছালো একটি দলের সাথে এটা হবে, সেটা অপ্রত্যাশিতই ছিল বাংলাদেশের কাছে। তারপরে হচ্ছে সুজনকে ক্যাসিনোতে দেখা যায়। হয়তো সুজন একটু ডিপ্রেসড হয়ে গিয়েছিল, হয়তো তার মনে অনেক দুঃখ ছিল, হয়তো ভারাক্রান্ত মন নিয়ে রাত 12টার পরে তাকে ক্যাসিনোতে পাওয়া যায়। এবং ক্যাসিনোতে কিভাবে পাওয়া যায়? একজন ওয়েটারের সাথে কথা বলতে থাকে এবং ক্যাসিনোর জুয়ার বোর্ড যেটা রয়েছে, জুয়ার বোর্ডের পাশে সে দাঁড়িয়েছিল, খেলেনি, ভাত খেতে গিয়েছিল। ভাত খাওয়ার প্রসঙ্গটা আসলে কিভাবে আসে? ভাত খাওয়ার প্রসঙ্গটা আসে যে সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞাসা করেছিল যে বাংলাদেশের এমন অবস্থার মধ্যে আপনি কেন ক্যাসিনোতে গিয়েছিলেন, সে তখন বলেছিল যে সে খেতে গিয়েছিল। শ্রীলঙ্কায় কি আসলে কোনো খাবার হোটেল নাই? চিন্তার বিষয়। তারপর আমি যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যখন বাংলাদেশের খেলাটা চলছিল, প্লেয়ার কিংবা কোচ এ ধরনের কর্মকাণ্ডে যেতে পারে না বা এই ধরনের জায়গায় যাওয়াটা সম্ভব পায় না। বাংলাদেশের কালচার বলুন বা নিয়ম শৃঙ্খলার দিক দিয়ে বলুন বা যেটাই বলুন না কেন, এর চলন্ত উদাহরণ হচ্ছে আলামিন হোসেন। আলামিন হোসেনকে আপনারা অনেকেই চেনেন। 2012 সালে যখন বিদেশ সফরে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল, তখন হোটেলের বাইরে যাওয়ার কারণে তাকে রাত 10টার পরে হোটেলের বাইরে অবস্থান করার জন্য তাকে বহিষ্কার করা হয়েছিল, তাকে শাস্তি দেওয়া হয়েছিল এবং তারপর থেকে আলামিন হোসেন কখনো আর বাংলাদেশ দলে খেলতে পারেনি। আলামিন হোসেন একজন প্রতিভাবান ক্রিকেটার, তাকে এই ধরনের শাস্তি দিয়ে তার ক্যারিয়ারটা অর্ধেক শেষ করে দিয়েছিল বিসিবি। তাহলে কোচ সুজন খেতে যাক আর জুয়া খেলতে যাক, ডাজন্ট ম্যাটার, রাত 12টার পর ক্যাসিনোতে সুজনকে পাওয়া গেলে তার বিরুদ্ধে কোনো শাস্তি হবে না? আসলে ক্রিকেট বোর্ডটা কি শুধু ক্রিকেটারদের জন্য, নাকি ক্রিকেট সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের জন্য? ও আরেকটা কথা বলি, সুজন তো নিজেই বোর্ডের লোক। সুজন বোর্ডের পরিচালক, ডিরেক্টর, ইভেন্ট ম্যানেজমেন্টেও ছিল, নির্বাচকও হতে চায়, সবই তো সে আছে। ইভেন বিপিএল এর ঢাকা ডায়নামাইটসের দায়িত্বও সে আছে। আপনারা যদি জেনে থাকেন, ঢাকা ডায়নামাইটস কিন্তু বেক্সিমকো গ্রুপের, এবং বেক্সিমকো গ্রুপের সাথে নাজমুল হাসান পাপনের একটি সংযোগ রয়েছে, যেটা আপনারা অনেকেই হয়তো জানেন না, অনেকেই হয়তো শোনেননি কখনো, কিন্তু এটাই সত্য। বেক্সিমকো গ্রুপ অর্থাৎ নাজমুল হাসানের পাপনের একটি দলের কোচ হচ্ছেন সুজন, এবং তাকেই আবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কোচ বানানো হয়েছে, কোনো যোগ্যতা থাকুক বা না থাকুক। আমার খুব কষ্ট লাগে যে বাংলাদেশের সারোয়ার স্যার, সালাউদ্দিন স্যারের মতো এমন সব কোচ রয়েছে, তারপরেও বাংলাদেশ সুজনের কাছে যেতে হয়, সুজনের দ্বারস্থ হতে হয়। কতটা অসহায় আমরা। আপনি যদি লক্ষ্য করেন, কোচ সালাউদ্দিন আপনারা সবাই চেনেন, আপনাদের সবারই হয়তো প্রিয়। আমার ব্যক্তিগতভাবে আমি তাকে খুব পছন্দ করি। হয়তো তিনি অপ্রিয় কিছু সত্য কথা মাঝে মাঝে বলেন, কিন্তু তার কথাটি আপনি চিন্তা করুন, সে কতটা বরেণ্য একজন কোচ, তার কোচিং ক্যারিয়ার কতটা সমৃদ্ধ। সে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে 2বার দায়িত্ব নিয়েছেন এবং 2বারই চ্যাম্পিয়ন করেছেন। এটা কিন্তু চারটেখানি কোনো ব্যাপার নয়। সে প্রিমিয়ার লিগে বারবার শিরোপা জিতেছেন। সে বিশ্বসেরা অলরাউন্ডারের কোচ। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এখনো কোনো সমস্যায় পড়লে তার কাছে যান, তামিম ইকবাল কোনো সমস্যায় পড়লে তার কাছে যান।
এমনকি মুশফিক, মমিনুল থেকে শুরু করে নাসিরের প্রত্যেকের সমস্যার সমাধানকারী হচ্ছেন এই সালাউদ্দিন। সেই সালাউদ্দিনকে উপেক্ষা করে আমরা কার কাছে দ্বারস্থ হই? সুজনের কাছে, যিনি ক্যাসিনোতে গিয়ে ভাত খায়। আসলে সালাউদ্দিন সাহেব তো আর ক্যাসিনোতে গিয়ে ভাত খায় না, সে হয়তো হোটেলে ভাত খায় কিংবা বাসায় ভাত খায়। ক্যাসিনোতে ভাত খেলে অবশ্যই তাকে কোচ করা যেত আমার মনে হয়। ক্যাসিনোতে সে কি দিয়ে ভাত খেয়েছে সেটাও আমি আপনাদের জানাবো। সেটা হচ্ছে শিং মাছ দিয়ে ভাত খেয়েছেন, কারণ ওই ক্যাসিনোতে নাকি শিং মাছটা খুব ভালো হয়, এই জন্যই সুজন স্যার গিয়েছিলেন। আর না হলে ক্যাসিনোতে মানুষ ভাত খেতে যায়? আমরা যদি খালেদ মাহমুদ সুজনের ক্যারিয়ারটার দিকে লক্ষ্য করি, তাকে গতিমানব কেন বলা হয়? সে আমার মতে সে 12টি টেস্ট খেলেছে, 12টি টেস্টের মধ্যে সে 13টি উইকেট পেয়েছে। খুবই সমৃদ্ধ একটি ক্যারিয়ার, 13টি উইকেট। আচ্ছা, তারপরে ওডিআইতে আসি। ওডিআইতে 77টি ম্যাচ খেলেছে, 77টি ম্যাচের মধ্যে এক বাদ দিয়ে 67টি উইকেট পেয়েছে, মানে 167টি না 67টি। 67টি উইকেট কিন্তু কম না, বাংলাদেশ তখন হয়তো অনেক খারাপ টিম ছিল, 67টি উইকেট অনেক। কিন্তু তাকে গতিমানব কেন বলা হয়? তার স্পিড কখনো 125-এর উপরে কখনো উঠেনি, সরি 120-এর উপরে কখনো উঠেনি, তাও তাকে গতিমানব বলা হয়। কেন? কারণ তার ভাগ্যটা এতই ভালো ছিল, শুরুতেই সে এই ধরনের টাইটেল পেয়েছে এবং এখনো সে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কোচ হতে পারে কোনো ধরনের যোগ্যতা ছাড়াই। সে আবার বাংলাদেশের ম্যানেজার হয়, সে আবার বোর্ডের ডিরেক্টর হয়, বিভিন্ন পদ নিয়ে আছে। তো আমি বলবো বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে একটা গজবের নাম হচ্ছে সুজন। সে কিন্তু এই প্রথমবার ক্যাসিনোতে যায়নি, সে এর আগেও ক্যাসিনোতে গিয়েছে। সে বারবার এই ধরনের কর্মকাণ্ডের সাথে লিপ্ত হয়েছে, কিন্তু কোনো ধরনের কোনো শাস্তি তার বিরুদ্ধে আসেনি। গত 26শে ফেব্রুয়ারি যদি আমি আপনাদের একটি ছবি দেখাই, 26শে ফেব্রুয়ারি রাত 1:45 সে ডলার হাতে ক্যাসিনোতে উপস্থিত ছিল। ডলারটা আসলে কি করতে নিয়ে গেছিল? ভাঙাতে? না, শিং মাছের বিলটা দিতে। ও না, তখন ভাই মাছ দিয়ে ভাত খেয়েছিল আমি শিওর, কারণ একবার ভাই মাছ দিয়ে খাবে, একবার শিং মাছ দিয়ে খাবে, সবসময় তার একই মাছ দিয়ে খাওয়া যায়। আচ্ছা, যাই হোক, তো ডলার হাতে দাঁড়িয়ে ছিল, তখনও সে খেতে গিয়েছিল, এখনো সে খেতে গিয়েছিল, তার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল। অ্যান্ড সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এক্সকিউজেস গুলা এতটাই সূক্ষ্ম যে আমরা চাইলেও কিছু বলতে পারি না। হ্যাঁ, সে ক্যাসিনোতে খেতে যেতেই পারে, কারণ ক্যাসিনোতে তো মানুষ জুয়া খেলতে যায় না, খেতে যায়। ডলার হাতে মানুষ ক্যাসিনোতে দাঁড়ায় থাকে বাই মাসের বিল দেওয়ার জন্য, কিংবা ওয়েটারকে $1000 ছুড়ে মারলো, ওয়েটার অনেক ভালো সুন্দর ছিল আমরা জানি। আচ্ছা, যাই হোক, খালেদ মাহমুদ সুজনকে নিয়ে আরো কিছু কথা আমি বলবো। সেটা হচ্ছে খালেদ মাহমুদ সুজনের যোগ্যতাটা আসলে কোথায়। খালেদ মাহমুদ সুজন আমরা আরো কিছু তার সম্পর্কে জানতে পেরেছি। সেটা হচ্ছে আপনারা যদি লক্ষ্য করে দেখেন যে তাসকিন আহমেদ ওয়ার্ল্ড কাপ দলে সুযোগ পায়নি, রাহি সুযোগ পেয়েছিল, এই নিয়ে অনেক কন্ট্রোভার্সি ছিল। আপনারা সবাই হয়তো এই কন্ট্রোভার্সিতেও যুক্ত ছিলেন, তারা আপনাদের নিজস্ব মতামত আপনারা জানিয়েছেন। সেই সময় তাসকিন সংবাদ মাধ্যমের সামনে আবেগঘন একটি মুহূর্ত তৈরি হয় তাসকিন একটা পর্যায়ে তার কান্না থামাতে পারেনি, সে গণমাধ্যমের কাছে তার কষ্টের কথা জানায়। সেই বিষয়টি নিয়েও খালেদ মাহমুদ সুজন বলেছিলেন তার মধ্যে ম্যাচুরিটি নেই, তাসকিনের মধ্যে ম্যাচুরিটি নেই। খালেদ মাহমুদ সুজন একবার কেঁদেছিল, পাকিস্তানের সাথে টেস্ট হারার পরে সে মাঠেই কেঁদেছিল। তখন কিন্তু কেউ বলেনি যে খালেদ তোমার ম্যাচুরিটি নেই। যদি এটা তখন বলতো, হয়তো ক্যারিয়ারটা তখনই তার শেষ হয়ে যেত। আমি জানি না তাসকিনের ক্যারিয়ার কি হবে। তাসকিন এখন পর্যন্ত তারপরে আর মাঠে নামতে পারেনি, তাকে কোনো সুযোগও দেওয়া হয়নি। তো পুরো ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের যে ক্রিকেট অঙ্গন, আমি বলবো সুজনের কাছে হয়তো জিম্মি হয়ে যাচ্ছে আমরা। আমাদের দেশে এত সুন্দর সুন্দর এত ভালো ভালো কোচ থাকতে আমরা কেন সুজনের কাছে যাব? আমরা কেন বারবার সুজনের কাছে যাব? আমরা কেন সুজনের কাছে যাব? আমরা কেন বারবার সুজনের এত অপকর্ম থাকা সত্ত্বেও সুজনকে কোনো শাস্তির আওতায় আনবো না? আমি জানি না সুজনকে কেন এত সাপোর্ট দিচ্ছে এবং কে বা কারা তাকে এত শেল্টার দিচ্ছে, এবং সেই শেল্টার পেয়ে হচ্ছে সে নাকি ক্যাসিনোতে ভাত খেতে যায়। আরে ভাই, শ্রীলঙ্কায় কি হোটেলের অভাব? আমি একটা জিনিস বুঝি না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি আসলে ক্রিকেটারদের জন্য, নাকি সবার নিয়ম শৃঙ্খলা দেখার দায়িত্ব আছে তাদের? কিভাবে একটি কোচ তার দলের খেলা চলাকালীন সময়ে বলুন, এবং দলের এইরকম একটি দুঃসময়ে কিভাবে ক্যাসিনোতে ভাত খেতে যায়, তাও আবার রাত 12টার পরে?
যাই হোক ভিউয়ার্স, আমি আশা করবো আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের ভিডিও নিচে জানাবেন। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।